মাইন্ডকে ডাইভার্ট করা হচ্ছে। আপনার ইস্যু হবে কি, স্কুলে টিচার দরকার, এর পরিবর্তে কাগজ নিয়ে ছুটাছুটি করছে। তাই কোথায় ডাইভার্ট করছে বুঝতে পেরেছেন? আমাদের পশ্চিমবাংলায় এই যে দেখছেন, সরকার হঠাৎ করে সার্কুলার ইস্যু করেছে যে মসজিদ থেকে মাইক খুলে ফেলতে হবে। মসজিদে আজানের আওয়াজ যদি মসজিদের বাইরে আসে তাহলে নাকি এলাকায় ভয়ঙ্কর সমস্যা হচ্ছে। মসজিদ থেকে মাইক খুলে ফেলা হবে। বিভিন্ন জায়গায় পুলিশ গিয়ে বহু জায়গায় মসজিদ থেকে মাইক খুলে ফেলছে, অনেক জায়গায় মসজিদ কমিটিকে চাপ দিচ্ছে মাইক খুলে ফেলতে হবে। আর কিছু লোকের এইভাবে আনন্দ হচ্ছে, দেখো বিজেপি এই করে কি জব্দ করছে মুসলিমদের, মসজিদ থেকে মাইক খুলে ফেলা হচ্ছে, আর তোদের আজানের আওয়াজ মসজিদের বাইরে আসবে না। যদি এই ধরনের কিছু নির্দেশিকা থাকে আমাদেরকে প্রোভাইড করুন এবং প্রত্যেকটা মসজিদ কমিটিকে প্রোভাইড করে দিন। মসজিদ কমিটি হোক বা অন্যান্য ধর্মস্থানে যেগুলো আছে, সে মন্দির হোক, গুরুদুয়ার হোক, গির্জা হোক, যারাই সাউন্ড সিস্টেম ইউজ করে, নিশ্চিতভাবে কোনো যদি নির্দেশিকা থাকে নির্দেশিকার মধ্যেই থাকবে, নির্দেশিকার বাইরে যাবে না। সুপ্রিম কোর্ট আমাদের বিষয়টা মনোযোগের সঙ্গে শুনেছে। বিচারপতি জয়মল্ল বাগচি, আমি একটু দূরে ছিলাম গ্যালারিতে, ওনাকে বলতে শুনলাম সরকারি পক্ষকে যে এটা কেন হচ্ছে। সরকার পক্ষ কতগুলো বাহানা দিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার নেই, হ্যান নেই, ত্যান নেই, পরিকাঠামো নেই। তো বিচারপতিরা সরকারি পক্ষের কথাই মনে হলো না, সারা সন্তুষ্ট হয়েছে। গেস্ট হাউসটার নাম হচ্ছে কেশবানন্দ প্যালেস। সেই কেশবানন্দ প্যালেস আমার নিজের গেস্ট হাউস, 4 বিঘা জমির উপরে 3 তলা বাড়ি। তো ওকে কেউ ভাড়া দিচ্ছিল না, যেহেতু বিজেপি আসবে কিনা কোনো ভরসা ছিল না। আমি ওনাকে ভাড়া দিলাম, যে আমি তো ছোটবেলার থেকে বিজেপি করি, সেই তপন শিকদারের টাইম থেকে, যখন তপন শিকদার প্রেসিডেন্ট ছিলেন বিজেপি। তো আমি ওনাকে বললাম যে আপনি আমার এটা ভাড়া নিন। তো 70,000 টাকা ভাড়া কথা হয়, হয়ে 4 বিঘে জমি, বাগান বাড়ি টাড়ি সব ওরা ব্যবহার করছে। এবং ওখানে খাওয়া দাওয়া, উৎসব, আনন্দ, পিকনিক, তা পুকুর আছে, সব কিছু নিয়ে ওরা আছে। রেখা পাত্রই ভাড়া নিয়েছিল। কত সালে? এই তো ওই 26-এর এপ্রিল থেকে ভাড়া আছে। এপ্রিল মে ভাড়া দিয়েছে, জুন জুলাই আগস্ট পুরো 3 মাস হয়ে গেল, কোনো ভাড়াও দেয় না, প্লাস কেনার কোনো কথা বলছে না। আমি সমস্যায় পড়েছি। যে প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারী বারবার আদালতে গিয়ে ঠকে যাচ্ছেন, বারবার থাবা খেয়ে আসছেন। থাবা বোঝেন? থাবা খেয়ে আসছেন। মানে যেই বিষয়টি নিয়ে উনি ওনার সরকারি পাওয়ার দেখাতে চায়, সেই বিষয়টি নিয়ে যখন ভুক্তভোগীরা আদালতে চলে যায়, আর আদালত থেকে ওই ভুক্তভোগীরাই জিতে আসে। বুঝতে পেরেছেন? ওকে, আমি একটু বুঝিয়ে বলি। সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ মুসলিম কিছু নেতারা, তারা একটি মিছিল করতে চেয়েছেন। আর সেই মিছিলটি হচ্ছে মসজিদের যেই মাইকগুলি খোলা হচ্ছে, মানে পুলিশ, শুভেন্দু অধিকারীর তো পুলিশ না, শুভেন্দু অধিকারীর ছেলে মেয়ের মতো পুলিশ। তো শুভেন্দু অধিকারীর গোপন ইশারায় যেই মসজিদের মাইকগুলি খোলা হচ্ছিল, সেই মাইকগুলি যেন খোলা না হয় তার জন্য প্রতিবাদী মিছিল করতে চেয়েছেন সিদ্দিকুল্লাহ সাহেব। যখন সরকারকে জানানো হয়, পারমিশন আনতে যাওয়া হয়, সেখান থেকে পারমিশন তো দেয়ই না, উল্টো তাদেরকে অপমান করা হয়। পরবর্তীতে যখন বিষয়টিকে আদালতের দ্বারস্থ হয়, তখন আদালত পারমিশন দিয়ে দেয়। আদালত তো পারমিশন দিয়ে দিয়েছে, শুধু এখানে না, আপনারা দেখেছেন অভিষেক ব্যানার্জির চোখের ডাক্তার দেখাতে বিদেশে যেতে চেয়েছেন, কিন্তু শুভেন্দু অধিকারী কোনোভাবেই পারমিশন দেননি। তারপরে বিষয়টি নিয়ে যখন আদালতে গেছে, তো অভিষেক ব্যানার্জি কিন্তু পারমিশন পেয়ে গেছে আদালত থেকে। তো শুভেন্দু অধিকারী এইভাবে যদি বারবার আদালতে গিয়ে থাপ্পড় খেয়ে আসে, তাহলে কতদিন ওনার এই সরকারি দোকান চলবে এটা বলা যায় না, খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে পারে। আর শুভেন্দু অধিকারীর যত সামসা মিডিয়া ছিল, তার পাঁচাটা যত মিডিয়া ছিল, সব মিডিয়াগুলি তো পাল্টি মারতেছে, আস্তে আস্তে একের পর এক পাল্টি মারতেছে। শুভেন্দু অধিকারীর অবস্থা যে কী হবে আমি তাই ভাবতেছি।
3 মাসের ভিতরেই পাল্টি। তো মমতা ব্যানার্জি তো মোটামুটি 15 বছর সরকার চালিয়েছিলেন, তারপরে আস্তে আস্তে একটু খারাপের দিকে গেছে, কিন্তু মোটামুটি প্রথম 5 বছর যেই কাজ করেছেন উনি বাংলার জন্য, সেই কাজ কোনো মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত করতে পারেননি। তো প্রথম 5 বছর কাজ করার পরেও যদি তার শেষ যাত্রা এমন হয়, তাহলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শেষ যাত্রা কীরকম হতে পারে আপনারা বুঝতে পেরেছেন তো? আর শুভেন্দু অধিকারীর ইদানিং কথাবার্তা দেখবেন একটা ভয় ভয় ভিতরে কাজ করে, কেমন কেমন একটা ভয় ঢুকে গেছে অলরেডি শুভেন্দু অধিকারীর মনের ভিতরে, যে আমার আসলে বেশি টাইম নেই। উনি কতটা দেমাক নিয়ে মানে ক্ষমতায় গেছে, সাথে সাথে উনি কতটা দেমাক, ওনার ভিতরে কতটা হিংসে ঢুকে গেছে। উনি বলেন আমি 100 বছর ক্ষমতায় থাকবো, বিজেপি 100 বছর ক্ষমতায় থাকবেন। এইসব কথা কখন বলেন জানেন? এইসব কথা সরকার তখনই বলতে পারেন যখন সরকার স্বৈরাচার হয়ে যায়। শুভেন্দু অধিকারী স্বৈরাচার হয়ে গেছে। শিয়ালদা থেকে মৌলালী মোড় পর্যন্ত মিছিল হবে। শুভেন্দু অধিকারীর বিটি কাঁপিয়ে দেবে এই মিছিল করে, বুঝতে পারবেন। অন্যদিকে আমরা তো দেখতে পেয়েছি কিছুদিন আগে, মানে এরকম নিউজ কেমনে মিলে আমি 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 বুঝি না। কিছুদিন আগে আমরা দেখলাম যে টিএমসির অফিস, মমতা ব্যানার্জির অফিস, যিনি 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি রাজ্যের অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি রেলমন্ত্রী ছিলেন, বিভিন্ন সময় মন্ত্রিসভা পরিচালনা করেছেন। মানে রাজ্যের এমন কোনো বড় দায়িত্ব নাই যে দায়িত্বে মমতা ব্যানার্জি থাকেননি। তার মেইন যে হেড অফিস রয়েছে, সেই অফিস থেকে তাকে বাটি গুটি নিয়ে নামিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর নাটকটা কি সাজিয়েছিলেন? নাটকটা সাজিয়েছিলেন যে তারা নাকি ভাড়া দেয় না। এত বড় একটা পার্টি অফিস, সেখানে ভাড়া দেয় না, এটা কি মানা যায়? এটা কি মানার মতো? না এটা কি গরিব যে ভাড়া দিতে পারবে না এরকম কিছু? শুভেন্দু অধিকারী চক্রান্ত করেছিলেন কি, বলেছিলেন যে এরা ভাড়া দেয় না, এদেরকে নামিয়ে দেওয়া হলো, এরা আবার নিজের দাবি করতেছে, সেই বিল্ডিংটাকে নিজের দাবি করতেছে, এরকম বলছেন তো। ঠিক একই কাহিনী আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি। বিজেপির একজন এমএলএ, যিনি কিনা আগে মানুষের বাসায় বাসায় কাজ করে খেত, শুভেন্দু অধিকারী তাকে কি দেখে, এরকম মূর্খ একজন মহিলাকে কি দেখে এমএলএ বানালো আমি বুঝি না। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত কোনো ফায়দা রয়েছে কি না, হয়তো বা থাকতেও পারে, জানি না আমি শিওর। কিন্তু এরকম একজন মহিলা যার নাম রেখা পাত্র, সেই রেখা পাত্র কী করেছেন, আনন্দ মহারাজের একটি বাড়ি ভাড়া নিয়েছেন, কিন্তু ক্ষমতায় আসার আগে 2-3 মাস ভাড়া দিয়েছেন, বাড়ি ভাড়া ঠিক মতন দিয়েছেন, কিন্তু যখন থেকে ক্ষমতায় এসেছেন তারপর থেকে আর কোনো বাড়ি ভাড়া দেওয়ার নাম নেই। বাড়িটা ভাড়াই দেবে না, বাড়ির ভাড়া দিবেই না, উল্টো বলতেছেন যে আমার বাড়ি, কেন তুমি ভাড়া চাইতে আসছো, উল্টো। তো আপনি বুঝতে পেরেছেন বিজেপির কী পরিমাণ ক্ষমতা বর্তমানে। এই রেখাপাত্রর মতো মূর্খ একজন মহিলা, সে যদি একটা বাড়ি ভাড়া নিয়ে সেই বাড়ি থেকে মালিককেই নামিয়ে দিতে পারে, বলে যে আমার বাড়ি, তাহলে আপনি বুঝতে পেরেছেন দেশের রাজনীতিতে আসলে কতদূর এগোচ্ছে। দর্শক, অন্যদিকে সায়নী ঘোষকে গাদ্দার বলে তার পার্টি অফিস থেকে তার যত ছবি টবি ছিল, তার যত কিছু ছিল সব কিছু ফেলে দেয় এবং তালা মেরে দেয়, বলে যে সায়নী ঘোষ এখানে ঢুকতে পারবে না। কেমনে ঢুকতে পারবে? এরকম বেইমান, এরকম বিশ্বাসঘাতক কীভাবে আসলে রাজনীতি করবে? এরা আসলে রাজনীতি করতে আসে কেন আমি বুঝি না। এই সায়নী ঘোষকে নিয়ে তো আমার কথা বলতেই কেমন বাদে, মানে এ কী রোল করতো, কী সিনেমা করতো, সাইড রোল মোল করতো। ও বুঝতে পেরেছে যে ও জীবনে নায়িকা হওয়ার যোগ্যতা রাখে না, ও জীবনেও নায়িকা হতে পারবে না। অতএব ওই রাজনীতিতে ঢুকে কিছু লুচ্চামার্কা নেতা রয়েছে, তাদেরকে একটু ফুসলিয়ে ফাসলিয়ে একটা অবস্থান তৈরি করে নিয়েছেন। ও আগেই বুঝতে পারছে যে কখনোই ও আসলে ওই প্রডিউসারদের আসলে হ্যাপিও করতে পারবে না, ওরে দিয়ে প্রডিউসার হ্যাপি হবে না, আর ও ভালো কোনো নায়িকা হতে পারবে না।
অতএব ও রাজনীতিতে চলে যাক। কি বোঝে ও রাজনীতির, আমার বুঝান কি বোঝে? শুধুমাত্র পাম দেওয়া ছাড়া আর কি বোঝে এইসব শাইনি ঘোষরা? তখন মমতা ব্যানার্জির মতো চটি পরে, তখন মমতা ব্যানার্জির মতো শাড়ি পরে, তখন মমতা ব্যানার্জির মানে কি বলবো আসলে, এগুলি করে টোরে এখন মমতা ব্যানার্জিকে আর চেনে না। অন্যদিকে আমরা দেখলাম ঋতব্রতর সাথে যেই সব এমপিরা, কিছু সংখ্যক এমপিরা তো ঋতব্রতর সাথে পাল্টি মেরে তখন চলে গিয়েছিলেন নিজেদের জীবন বাঁচাতে, সেই সব এমপিরা আবার একে একে ফিরে আসতেছেন। আমি একটা কথা বলে দিই আজকের দিনে, মনে রাখেন, ঋতব্রত নিজে মমতা ব্যানার্জির কাছে আসবেন এবং মমতা ব্যানার্জি এই দলের সভাপতি থাকবেন এবং ঋতব্রতকে সেক্রেটারি করবে। এটা আপনি দেখেন, এরকম কিছু হবে। ঋতব্রত খুব তাড়াতাড়ি মমতা ব্যানার্জির কাছে মাফ চাইবে এবং মমতা ব্যানার্জির সাথেই একসাথে এগোবে। কারণ ঋত মমতা ব্যানার্জিকে ছাড়া টিএমসির পরিচয় দিয়ে বেশি দিন খেতে পারবে না। কারণ জনগণ যখন রাস্তায় রাস্তায় কেলানি শুরু করবে আর ডিম থেরাপি, ঋতুকে তো ডিম ওই ছুঁড়ে মারবে না, ঋতুকে ডাইরেক্ট সিদ্ধ করে নিয়ে আসবে, ওই রাস্তায় ফেলে পিছন দিয়ে ঢুকিয়ে দেবে, এমন অবস্থা ঋতুর করবে। কিন্তু এই ঋতু তখন ওই মমতা ব্যানার্জির হাল ধরে পা ধরে ক্ষমা টমা চেয়ে তখন আবার ঢুকবে, এটা আমি শিওর। কারণ আজকে আমি দেখলাম এই যে কয়েকজনই এসেছে, তো উনি এমনভাবে বলতেছেন, আমি একটু ছবিটা আপনাদেরকে দেখাই, চিনতে পেরেছেন হয়তো বা। তো উনি এমনভাবে বলতেছেন যে এই মমতা ব্যানার্জির ছবি দিয়ে আমি জিতে এসেছি, এই মমতা ব্যানার্জি আমার মা। মানে এরা পাল্টি মারার সময় যে পরিমাণ এদের যুক্তি থাকে আর বক্তব্য থাকে, আবার এই দলে পাল্টি, মানে প্রত্যেকটা পাল্টিতে এদের নতুন নতুন বক্তব্য থাকে। এইসব রাজনৈতিক কোনো ব্যক্তির কথা যদি আপনি শুনে জীবনে কোনো কাজ করতে চান, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এরা প্রতি কথায় কথায় মিথ্যে কথা বলে, এদের কোনো কথার দাম নেই। আজকে এখন এখানে একটি কথা, এক কথা বলে যাব, ওখানে গিয়ে আবার আরেক কথা বলবে। এরা এতটাই বাটপার। শুভেন্দু অধিকারী আপনি দেখেন, শুভেন্দু অধিকারী এই রাজ্যে কি বলে ক্ষমতা এনেছেন? শুভেন্দু অধিকারীকে সবাই সরকার বানিয়েছেন, বিষয়টি এরকম না। ভোট দিয়ে তাকে সরকার বানিয়েছেন, বিষয়টি এরকম না। মমতা ব্যানার্জির বিরুদ্ধে গিয়ে শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছেন, যে মমতা ব্যানার্জিকে ভোট দিব না আমরা, কারণ মমতা ব্যানার্জি লাস্ট দিকে খুবই খারাপভাবে দেশটা চালিয়েছেন। আমি তো বললাম যে শুরুর দিকে খুব ভালো দেশটা চালিয়েছেন শুরুর দিকে, কিন্তু লাস্টের দিকে খুবই খারাপ অবস্থা করেছেন রাজ্যের। সেই কারণে মমতা ব্যানার্জিকে ভোট দেবো না আমরা, এই ভোটটি দরকার ফেলে দেবো। তো ফেলে দিয়েছে কার কাছে? ফেলে দিয়েছে ওই শুভেন্দুর বক্সে। এছাড়া আর কিছু না। আর শুভেন্দু অধিকারী কিছু প্রতিশ্রুতি তখন দিয়েছিলেন যে আমি গ্যাসের দাম কমাবো, কারেন্টের দাম কমাবো, আমি বিভিন্নভাবে কাজ করব, উন্নয়নমূলক কাজ করব, যারা বেকার রয়েছে তাদেরকে আসলে চাকরি টাকরি দিব, হিন্দু মুসলিমদের ভিতরে কোনো দ্বন্দ্ব রাখবো না। এখন তো আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু মুসলিমদের ভিতরে দ্বন্দ্ব রাখেন না। উনি নিজেই বলেন মুসলমানরা আমাদেরকে ভোট দেননি। ওর বিসি এমনি চিপে গলায় ফেলানো উচিত, মুসলমানরা ওকে ভোট দেয় না। ও বলে দিক, ও বলে না যে আমি হিন্দু ভিত্তিক রাজনীতি করি, কোনো মুসলমান আমার পাশে থাকতে পারবে না। তো ঠিকই তো, আবার ববি হাকিমকে নিয়ে ঠিকই তো এখন ঘোরাঘুরি হচ্ছে। ববি হাকিম বলেছিলেন যে মুসলমানদের ঘরে যদি জন্ম না নেয় তার ভাগ্য খারাপ। এরকম একজন লোককে নিয়ে এখন শুভেন্দু অধিকারী তার ওই শর্ট প্যান্টের ভিতরে ভরে রাখতেছে, তাতে কোনো সমস্যা নেই। সায়নী ঘোষ শিব ঠাকুরের মাথায় কর্ণ পরানোর কথা বলেছিলেন, তাকেও এখন একদম কোলে নিয়ে বসে আছে নরেন্দ্র মোদী। আমি বুঝি না এদের রাজনীতি। এরা আসলে ওই সাধারণ মানুষের উপর বোকা পেয়ে সাধারণ মানুষকে এদের মাথার উপর কাঁঠাল ভেঙে, আর কিছু না। দর্শক চলেন আমরা কয়েকটি ভিডিও দেখি, আপনি দেখলে বুঝতে পারবেন, আমি প্রমাণ দেখাবো। চলেন, যদি চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব না করে থাকেন এখনই একটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমাদের পশ্চিমবাংলায় এই যে দেখছেন, সরকার হঠাৎ করে সার্কুলার ইস্যু করেছে যে মসজিদ থেকে মাইক খুলে ফেলতে হবে। মসজিদে আজানের আওয়াজ যদি মসজিদের বাইরে আসে তাহলে নাকি এলাকায় ভয়ঙ্কর সমস্যা হচ্ছে। মসজিদ থেকে মাইক খুলে ফেলা হবে। বিভিন্ন জায়গায় পুলিশ গিয়ে বহু জায়গায় মসজিদ থেকে মাইক খুলে ফেলছে, অনেক জায়গায় মসজিদ কমিটিকে চাপ দিচ্ছে মাইক খুলে ফেলতে হবে। আর কিছু লোকের এইভাবে আনন্দ হচ্ছে, দেখো বিজেপি এই করে কি জব্দ করছে মুসলিমদের। মসজিদ থেকে মাইক খুলে ফেলা হচ্ছে, আর তোদের আজানের আওয়াজ মসজিদের বাইরে আসবে না, এটা নাকি মুসলিমদেরকে জব্দ করা হচ্ছে। আর চিন্তা করুন,
যে ববি হাকিম ভোটের আগে বলেছিল আপনি যদি ইসলামে জন্মগ্রহণ না করেন, আপনি যদি হিন্দু ঘরে জন্মান তাহলে আপনি অভাগা। ববি হাকিম এই কথা বলার পরে বিজেপি দিনের পর দিন বিধানসভা চলতে দেয়নি, বিধানসভা বয়কট করেছিল। বলেছিল এত বড় অপমান। আর আমরা সবাই বলেছিলাম, যেটা রাজ্যের মন্ত্রী, সংবিধান ছুঁয়ে শপথ নেওয়া মন্ত্রী, সে বলছে যে একটা ধর্মে জন্মালে তুমি সৌভাগ্যবান, অন্য ধর্মে জন্মালে অভাগা। এরকম সাম্প্রদায়িক কথাকে বরদাস্ত করা যায় না। তাই নিয়ে কত সন্ধেবেলা টিভিতে আলোচনা, বিজেপির ছাপমারা টিভি চ্যানেল সন্ধ্যের পর সন্ধ্যে আলোচনা করে যাচ্ছে, লোক খেপেই যাচ্ছে যে দেখো পশ্চিমবাংলা জিহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলায় এখন তুমি হিন্দু হলে অভাগা, তোমার পূর্বপুরুষকে ওপার বাংলা থেকে পালিয়ে আসতে হয়েছিল, এই পশ্চিমবাংলা এবার জিহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে, এবার তোমার পূর্বপুরুষ এবার তোমাকে এবার এখান থেকে পালাতে হবে। কত বাজার গরম করলো, কত বাজার গরম করলো করে সেই হিন্দু ঘরে জন্মালে আপনি অভাগা বলা ববি হাকিম এখন ভালো তৃণমূল হয়ে গেছে। সে এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে গিয়ে মিটিং করছে। সে এখন শুভেন্দু, আবার আজকেই কাগজে দেখি খবর বেরিয়েছে, ববি হাকিম কলকাতায় যে দুর্গাপুজো করে, ওর ক্লাব থেকে চেতলায় দুর্গাপুজো করে, গত বছর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর সেই নাকি দুর্গা ঠাকুরের চোখ আঁকতেন আর প্রত্যেক বছর সেই পুজো উদ্বোধন করতেন। ববি হাকিম গিয়ে মিটিং করে সিদ্ধান্ত করে এসছে, ঘোষণা করা হচ্ছে ক্লাব থেকে, ববি হাকিম ঘোষণা করেছে যে এই বছর ববি হাকিমের ওই পুজোর উদ্বোধন করবে শুভেন্দু অধিকারী গিয়ে চেতলায়। এদের সেটিং হয়ে গেল। ইসলামে না জন্মে হিন্দু ঘরে জন্মালে তুমি অভাগা বলা ববি হাকিমের ব্যবস্থা হয়ে গেল। আর পাড়ার একটা মসজিদের আজান, যে আজান শুনে আমরা ছোটবেলা থেকে জেনে এসছি যে বিকেলবেলা আজানের, ভোরের আজান শুনবো, বিকেলে আজানের ডাক আসবে। কেউ আপনি হিন্দু হন, মুসলমান হন, যেই হন না কেন, যে আজান কোনোদিন আপনার কোনো সমস্যা করেনি, যে আজান আপনাকে কোনোদিন কোনো খোঁচা দেয়নি, হঠাৎ করে সেই আজানটা এখন আমার শত্রু হয়ে গেল আর ববি হাকিম আমার বন্ধু হয়ে গেল। শিব ঠাকুরকে কন্ডম পরিয়েছিল সায়নী ঘোষ, সেই ছবি দেখিয়ে যে পারবে অন্য ধর্মে এটা করতে, তুমি যদি এরকমভাবে নবীকে অপমান করো, যদি আল্লাহকে অপমান করো, মুসলিমরা তোমায় ছাড়বে? তুমি যদি যীশুখ্রিস্টকে অপমান করো, খ্রিস্টানরা তোমায় ছাড়বে? এইসব খালি আমাদের ধর্মে করা যায়। শিব ঠাকুরকে কন্ডম পড়াচ্ছে সায়নী ঘোষ, আমাদের ধর্মকে নিয়ে ছাপলামি, আমাদের ধর্মকে নিয়ে ছেলে খেলা, তার নামে এফআইআর হলো, কত কিছু হলো। এখন মসজিদের আজানের মাইক আমার শত্রু হয়ে গেল, আর সায়নী ঘোষ এখন ভালো তৃণমূল হয়ে গিয়ে এখন স্বয়ং নরেন্দ্র মোদীর সঙ্গে গিয়ে বসে মিটিং করছে, নরেন্দ্র মোদীর সঙ্গে। আর মোদিরও বলিহারি যায়। এই শ্রাবণ মাস চলছে, শিব ঠাকুরের পুজোর মাস, শিব ঠাকুরের পুজোর মাসে কেউ সায়নী ঘোষের সঙ্গে মিটিং করে? বলুন, এই রাজনীতি দেখার জন্য, এই রাজনীতি দেখার জন্য যে মানুষ বিজেপিকেও ভোট দিয়েছিলেন তিনি ভোট দিয়েছিলেন। আর এরা যদি এই সমস্ত কিছু করে বলে যে এগুলো আমাদের ন্যাশনাল কম্পালশন, দিল্লিতে এগুলো করতে হবে আমাদেরকে দেশের স্বার্থে, তো ভাই কদিন আগে দেখলাম এই পাশে পানিহাটি তারা কেএফসিতে লোকাল বিজেপির নেতারা তৃণমূলের নেতাদের সঙ্গে বসে সেটিং করছিল। সাধারণ বিজেপির কর্মীরাই ওখানে মোবাইল নিয়ে ঢুকে গিয়ে তার ভিডিও করে ওখানে ঝামেলা করছে যে কী ব্যাপার, এখানে তৃণমূলের লোকেদের সঙ্গে সেটিং করা হচ্ছে কেন? তো ভাই লোকাল বিজেপির নেতাকে দোষ দিয়ে লাভ কী আছে? ওটা যদি তোমাদের ন্যাশনাল কম্পালশন হয়ে থাকে তাহলে এটা ওদের কামারহাটি কম্পালশন। তুমি দিল্লিতে সেটিং করবে তো, আর এরা কামারহাটিতে সেটিং করলে দোষ, এরা খড়দায় সেটিং করলে দোষ। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি হওয়ার ছিল, কি হচ্ছে। দেখুন, 60 বছর পরে, 70 বছর পরে, যবে থেকে বিধানসভার ভোট 52 সাল থেকে আমাদের দেশে শুরু হয়েছে, এত বছর পরে আজকে বিজেপি প্রথমবার সরকারে আসলো আমাদের রাজ্যে। দেখুন, আমাদের ভারতের মতো একটা দেশে যে সরকারে আসে সে কিছু ক্ষমতা নিয়ে আসে, সে কিছু দায়িত্বও নিয়ে আসে। যেই সরকারে আসে তার ক্ষমতা থাকে বুলডোজার দিয়ে লোকের বাড়িঘর ভাঙার, দোকানপাট ভাঙার, তার দায়িত্বও থাকে যে মানুষের কাজ করার ইচ্ছা আছে, হাতে কোনো কাজ নেই, তার জন্য একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার। যে মানুষের মাথার ওপর পাকা ছাদ নেই তার মাথার ওপর পাকা ছাদের ব্যবস্থা করে দেওয়ার। কেউ তো শখ করে ঝুপড়িতে, কেউ তো শখ করে বস্তিতে থাকে না, কেউ তো শখ করে রেল লাইনের ধারে দরমার ঘর বেঁধে থাকে না। তার মাথার ওপর ছাদটা নেই বলে, তারও কি ইচ্ছে করে না পাকা বাড়িতে থাকতে, তার মাথার ওপর ছাদটা নেই বলে সে থাকতে বাধ্য হয়। ভারতের সংবিধানে লেখা আছে এই গৃহহীন মানুষকে বাড়ি করে দেওয়ার দায়িত্ব ভারতের সরকারের, ভারতের রাষ্ট্রের। শুভেন্দু অধিকারীও যখন সরকারে এসেছিল এক হাতে বুলডোজার দিয়ে লোকের বাড়ি ভাঙার ক্ষমতা নিয়ে এসেছিল, আর এক হাতে লোককে কাজ দেওয়ার, লোকের মাথার ওপর ছাদ করে দেওয়ার দায়িত্বও নিয়ে এসেছিল। ভালো হতো
একটা সরকার যদি দায়িত্ব পালনের মাধ্যমে নিজেদের ইনিংসটাকে শুরু করত, তার বদলে এই সরকার নিজের ক্ষমতার আস্ফালন, ক্ষমতাকে জাহির করার মাধ্যমে নিজেদের ইনিংস শুরু করলো। ক্ষমতা এসে বুলডোজার নিয়ে পৌঁছে গেল গোটা পশ্চিমবাংলার মধ্যে। প্রথম কোথায় না, তপসিয়ায়। তপসিয়া এমন একটা জায়গা, ওরা জানে সেই জায়গায় 100% মানুষ ধর্মে মুসলমান। ওরাও খুব ভালো করে জানে যে বিধানসভার ভেতর বিরোধীগুলোকে কিনে নিয়েছি, সব আমাদের বকলেস পড়া বিরোধী হয়ে গেছে। এখন শুভেন্দু উঠতে বসলে উঠবে, বসতে বললে বসবে। ওই ভিডিও দেখছেন, একখানা বিরোধী দলনেতা হয়েছে, যেদিন শপথ হয়েছে দেখি শুভেন্দু অধিকারীর পেছন পেছন চলে যাচ্ছে, আরেকটু হলে শুভেন্দু অধিকারীর পাশের চেয়ারে বসে যাচ্ছিল। শুভেন্দু আবার হাত দিয়ে দেখিয়ে দিল, যাই তুই ওখান থেকে যাচ্ছিস কেন, ওটা আমরা জিতেছি, আমরা বসবো, তুই এখানে বস। আবার ওখানে চলে গেল। কালকের একটা ভিডিও দেখি, বিধানসভায় কি প্রোগ্রাম ছিল, শুভেন্দু অধিকারীর পেছন পেছন গিয়ে আবার শুভেন্দু অধিকারীর পাশে বসে যাচ্ছে। আবার শুভেন্দু হাত নেড়ে বলছে, এই তোর চেয়ার এখানে নয়, তুই পাশে গিয়ে বস, সরিয়ে দিচ্ছে। আজব বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী যেখানে যায় পেছন পেছন চলে যায়। আগে ছোটোবেলা আমরা দেখতাম টিভিতে ভোডাফোনের একটা অ্যাড হতো, দেখতেন ভোডাফোনের এরকম একটা ছোটো কুকুর ছিল, ওই বাচ্চাটা যেখানে যেত কুকুরটা পেছন পেছন যেত। এই বিরোধী দলনেতাকে দেখলে ভোডাফোনের কুত্তার কথা মনে পড়ে যায়। হোয়ার এভার ইউ গো আওয়ার নেটওয়ার্ক ফলোজ। ওই ভোডাফোনের বিজ্ঞাপন ছিল, মনে আছে আপনাদের? হোয়ার এভার ইউ গো আওয়ার নেটওয়ার্ক ফলোজ। তুমি যেখানেই যাও পেছন পেছন আমাদের নেটওয়ার্ক পৌঁছে যাবে। আর এই বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি হয়েছে ওই ভোডাফোনের কুত্তা, ওই যেখানে শুভেন্দু যাবে পেছন পেছন ল্যাজ নাড়তে নাড়তে চলে যাবে। কি বিরোধী দলনেতা রে ভাই! খবরে দেখি হঠাৎ করে আনন্দবাজারে খবর করেছে, রাত্রির বেলা একদিন, সেদিন দিনের বেলা বিধানসভায় ওয়াকআউট করেছে। দেখে ভাবলাম যে বাবা, কি বাঘের বাচ্চা! শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করেছে দিনের বেলা ঋত তৃণমূল। ও মা! তারপর দিকে আনন্দবাজার অনলাইনে রাত্রিবেলা খবর হঠাৎ করে কি ওদের ক্যামেরায় ধরা পড়েছে যে এয়ারপোর্টের কাছে কোন একটা হোটেলে রাত্রিবেলা শুভেন্দু অধিকারী প্লেন ধরে দিল্লি যাবে, তার আগে এয়ারপোর্টের হোটেলে রাত্রিবেলা চুপি চুপি শুভেন্দু অধিকারী আর ঋতব্রত ব্যানার্জি হোটেলের ঘরে দেখা করেছে। চিন্তা করুন, পশ্চিমবাংলায় অনেক মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা শুনেছি। বিধান রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়দের সঙ্গে জ্যোতি বসু শুনেছি। পরবর্তীকালে জ্যোতি বসুদের সঙ্গে আমরা জয়নাল আবেদিন থেকে শুরু করে সৌগত রায় থেকে শুরু করে গনি খান চৌধুরী অনেকের নাম শুনেছি। একসময় আমরা বুদ্ধদেব ভট্টাচার্য বনাম পঙ্কজ ব্যানার্জি শুনেছি, বুদ্ধদেব ভট্টাচার্য বনাম পার্থ চ্যাটার্জি শুনেছি, পরে মমতা ব্যানার্জি বনাম সূর্য মিশ্র, মমতা ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারী শুনেছি। বাবার জন্মে কোনো দিন শুনেছেন কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী দলনেতা রাত্রিবেলা হোটেলে চুপি চুপি দেখা করে? কি বিরোধী দলনেতা চলছে আর কি রাজ্য চলছে বলুন আমাদের। তো ওরা জানতো যে আমরা বিধানসভার মধ্যে বিরোধীগুলোকে কিনে নিয়েছি, মানে বিধানসভার বাইরে তৃণমূল আমাদের পায়ে ডাইভ দিয়েছে, কিন্তু জানে ওরা সিপিআইএম আছে, বামপন্থীরা আছে, যেখানে আমরা ভাঙচুর করতে যাব আর কেউ থাক না থাক বামপন্থীরা ওখানে আসবে। ঠিক পরিকল্পনা করে গোটা পশ্চিমবাংলার মধ্যে এত জায়গা থাকতে প্রথম বুলডোজার ওদের পৌঁছালো গিয়ে কলকাতায়, কসবায়, তপসিয়ায়। 100% মুসলমান এলাকা, সেখানে যাব, মুসলমানের বাড়ি ভাঙতে যাব। ঠিক জানে যে সিপিএম আটকাতে আসবে, আটকাতে গেলাম, আটকালাম আমরা। সঙ্গে সঙ্গে সেই ছবি গোটা পশ্চিমবাংলা জুড়ে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ভাইরাল করা হলো যে দেখো সিপিএম কীরকম মোল্লাদের পার্টি, এই মোল্লাগুলোর ঘর ভাঙা হচ্ছিল, ঠিক সিপিএম চলে এসছে বাঁচাতে। আর আমরা জানতাম, আমরা চিরকাল বলে এসেছিলাম, যে পার্টি, যে সরকার মানুষের বন্ধু, সে হিন্দুরও বন্ধু, মুসলমানেরও বন্ধু। আর যে সরকার মানুষের শত্রু, সে হিন্দুরও শত্রু, মুসলমানেরও শত্রু। সারা রাজ্য জুড়ে প্রচার হলো, তপসিয়া মুসলমানদের এলাকা, মুসলমানের ঘর ভাঙা হচ্ছে বলে সিপিএম মুসলমানের দালালি করার জন্য এখানে চলে এসছে বুলডোজার নিয়ে। 24 ঘন্টা কাটতে পারলো না, 24 ঘন্টা কাটতে পারলো না, তার আগে তপসিয়ার ওই মুসলিম এলাকা থেকে শুভেন্দু অধিকারীর বুলডোজার পৌঁছে গেল আপনাদের এই জেলায়, উত্তর 24 পরগনায়, হাবড়ায়, নমশূদ্র, দলিত, গরিব হিন্দু মানুষের ঘর ভাঙার জন্য, দোকান ভাঙার জন্য, ঝুপড়ি ভাঙার জন্য। গোটা হাবড়া স্টেশন এবং স্টেশন চত্বরে যত উদ্বাস্তু পরিবার, গরিব নমশূদ্র পরিবার, বৈষ্ণব মানুষ, গলায় কণ্ঠীর মালা পরে নামগান করেন যে পরিবার, তাদের ঘর, তাদের বাড়ি, তাদের দোকান ওই বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হলো। দমদম স্টেশনের প্ল্যাটফর্ম খালি করে দেওয়া হলো, হিন্দুদের দোকান ওগুলো। আমরা রাজনীতি যখন করেছি পশ্চিমবাংলায়, যখন শুরু করেছিলাম, ভাবিনি কোনোদিন মঞ্চে দাঁড়িয়ে হিন্দুদের দোকান, মুসলমানের দোকান, হিন্দুর বাড়ি, মুসলমানের বাড়ি করতে হবে। মমতা ব্যানার্জি 15 বছর ধরে আমাদের রাজ্যে অনেক কিছু শেষ করে দিয়ে গেছেন। সরকারি চাকরি শেষ করে দিয়েছেন, সরকারি স্কুল শেষ করে দিয়েছেন, অনেক কিছু শেষ করে দিয়েছেন। রাজনীতিতে সৌজন্য শেষ করে দিয়েছেন, অনেক কিছু শেষ করে দিয়েছেন, পঞ্চায়েত শেষ করেছেন, পুরসভা শেষ করেছেন। তার বদলে একটা জিনিস দিয়ে গেছেন আমাদের রাজ্যে,
ওই হিন্দুর দোকান মুসলমানের দোকান, হিন্দুর বাড়ি মুসলমানের বাড়ি, হিন্দুর পাড়া মুসলমানের পাড়া, যা কোনোদিন ছিল না জ্যোতি বসুর বাংলায়, বুদ্ধদেব ভট্টাচার্যের বাংলায়, মমতা ব্যানার্জির বাংলায়, এগুলো রাজনীতির ভাষা করে দিয়ে গেছেন। আজকে খারাপ লাগে বলতে, তবু সেই ভাষায় কথা বলতে হচ্ছে। তপসিয়ার মুসলমানের বাড়ি ভাঙতে গেছিল যে বুলডোজার, সেই বুলডোজার চলে গেল দমদমে হিন্দুর দোকান ভাঙতে, হাবড়ায় হিন্দুর বাড়ি ভাঙতে। আর গোটা বাংলা জুড়ে মানুষ দেখলেন ওরা ভাঙতে গেছে, এটা যেমন সত্যি তেমন আবার কোনো জায়গায় ওরা ফাঁকা মাঠ পায়নি, এটাও সত্যি। বিধানসভার ভেতর আমাদের একজন বিধায়ক আছেন আমাদের পার্টি থেকে সরাসরি, আমাদের জোটের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী আর একজন বিধায়ক, কংগ্রেসের দুজন বিধায়ক আছেন। বিধানসভার ভেতর এই 4 জন বাদ দিয়ে বাকি বিধানসভার ভেতর এই বিজেপি আর বিজেপির বি টিম মিলে বাংলাটাকে শেষ করেছে। গতকালের যে ঘটনা ঘটেছে পুরোপুরি স্টেট স্পন্সার্ড, এবং রাজ্য সরকারের সম্পূর্ণ মদত এই ঘটনার পিছনে না থাকলে কারো সাহস হয় না। পুরোটাই স্টেট স্পন্সার্ড। এরা চায় না বিরোধী রাজনৈতিক দল থাকুক, বিরোধী রাজনৈতিক দলের নেতারা বেঁচে থাকুক, প্রাণে মারতে চায়। আমি যেদিনকে এয়ারপোর্টে গেছিলাম, এখানে স্পিকারের সাথে দেখা করতে এসেছিলাম, সেদিনকে রাত্রে কলকাতায় ফিরে যাওয়ার সময়, খুব সম্ভবত 19শে জুন, এয়ারপোর্টে বন্দুক হাতে দেখা গেছে বিজেপির এক দুষ্কৃতীকে। কোনো প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পূরণ হয়নি। বলেছিল যুবশক্তি টাকা দেবো 1500 টাকা করে, 3000 টাকা করে, দিতে পারেনি। আমাদের সরকার দিয়েছিল বলার সঙ্গে সঙ্গে 1 মাসের মধ্যে। গত 5 বছরে আপনি একটা মহিলা দেখাতে পারবেন না বাংলায় যে বলতে পারবে যে লক্ষ্মীর ভান্ডারের যোগ্য প্রাপক হয়ে তিনি টাকা পাননি। তাকে মদত দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, এগুলো পুরোপুরি স্টেট স্পন্সার্ড। কালকে যে ঘটনা ঘটেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তো তৃণমূল কংগ্রেসের দলনেত্রী নন, তিনি 3 বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, 7 বার এমপি হয়েছেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, এবং আগেও 2বার রেল মিনিস্টার, 1বার স্পোর্টস মিনিস্টার, 1বার কোল মিনিস্টার, 4 বার মন্ত্রিত্ব চালিয়েছেন। এত দিন ধরে তার রাজনৈতিক কেরিয়ার, এবং তিনি জনপ্রতিনিধি, 15 বছরের চিফ মিনিস্টার। মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে, পুরোটা পূর্ব পরিকল্পিতভাবে, যেভাবে বিজেপির গুন্ডারা আর যাদেরকে মানে ফুটেজে দেখা গেছে, তারা তো কেউ পৃথক কোনো সাপোর্টার বা কর্মী নয়। তাদেরকে এমএলএর সাথে দেখা গেছে, তাদেরকে বিজেপির প্রার্থীর প্রচারে দেখা গেছে, বিজেপির বড় বড় সব নেতাদের সাথে তাদের ছবি রয়েছে। আমার কাছে ছবি আছে, আমি দেখাতে পারি আপনাদের। পুরোটাই স্টেট স্পন্সার্ড। এরা চায় না বিরোধী রাজনৈতিক দল থাকুক, বিরোধী রাজনৈতিক দলের নেতারা বেঁচে থাকুক, প্রাণে মারতে চায়। গতকালের যে ঘটনা, এটা আবার প্রমাণ করছে। আপনারা দেখেছেন, আমি যেদিনকে এয়ারপোর্টে গেছিলাম, এখানে স্পিকারের সাথে দেখা করতে এসেছিলাম, সেদিনকে রাত্রে কলকাতায় ফিরে যাওয়ার সময়, খুব সম্ভবত 19শে জুন, এয়ারপোর্টে বন্দুক হাতে দেখা গেছে বিজেপির এক দুষ্কৃতীকে। এখনো পুলিশ তাকে অ্যারেস্ট করেনি। তার সাথে শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে, যিনি বর্তমানে এখন বাংলার মুখ্যমন্ত্রী। যিনি বন্দুক হাতে এয়ারপোর্ট গেছিলেন, তাকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। তার কারণ, তাকে মদত দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালের যে নওশাদ সিদ্দিকী অত কাঁচা খেলাড়ি নয় অভিষেক বাবু, বীরত্বের গদি ছেড়ে এসে রাজনীতির ময়দানে নেমেছে। শরীরকে এমনি আর কালো করছি না, অনেক মেহনত করে হচ্ছে। আমি অভিষেক বাবুকে বলবো, আপনার পিসিমণিকে জিজ্ঞাসা করুন, একাধিকবার চিঠি দিয়েছি। মিনিমাম একজন বিধায়কের যে নিরাপত্তা রক্ষীর প্রয়োজন হয়, এটা বাই ডিফল্ট তাকে দেওয়া হয়, ততটুকু পর্যন্ত আপনার পিসিমণি দেয়নি। তারপরে আমি কি করলাম, স্পিকার স্যারকে চিঠি করলাম যে আমাকে নিরাপত্তা প্রদান করা হোক, নিরাপত্তা রক্ষী প্রদান করা হোক, সেখানেও ব্যর্থ হয়েছে। তারপরে আমি অমিত শাহজিকে চিঠি করেছিলাম এই মর্মে যে পশ্চিমবাংলায় বিজেপি বিরোধী যে কটা বিধায়ক আছে, নওশাদ সিদ্দিকী ছাড়া সবাইকে নিরাপত্তা রক্ষী দিয়েছে, তাহলে আমাকেও দেওয়া হোক। কিন্তু যাই দিদি তাহাই দাদা, অমিত শাহজিও আমার কথাকে গুরুত্ব দেয়নি, মমতা ব্যানার্জিও দেয়নি। পরিশেষে আমি কোর্টে গিয়েছি, কোর্টের চাবুক খেয়ে কান মুলে আইনের মাধ্যমে আমি সিকিউরিটি নিয়ে ঘুরছি, কারোর দয়ায় দানে নয়। 1 নম্বর কথা। তাহলে এই কথাটা সম্পূর্ণ উনি মিথ্যে কথা বলছেন, অসত্য কথা বলেছেন। দ্বিতীয় কথা আপনাদের বলি, উনি যদি অমিত শাহ সিকিউরিটিকে এতই ঘৃণা করে, তাহলে আমিও কথা দিচ্ছি, আগামী কাল থেকে আমি নিরাপত্তা রক্ষী ছেড়ে কারো নিরাপত্তা রক্ষী নেব না। ওনাকে কথা দিতে হবে, দিল্লির এয়ারপোর্টে নামার পরে দিল্লি পুলিশও উনি নেবেন না। কি বলছি বুঝতে পেরেছেন? অসমে প্রচারে যাবে, অসম পুলিশও উনি নেবেন না, গুয়াহাটি সিটি পুলিশও উনি নেবেন না, এটা ওনাকে বলতে হবে। দিল্লিতে যখন যাচ্ছেন
তখন দিল্লি পুলিশ উনাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে। পার্লামেন্টের মধ্যে যখন ঢুকছেন, সিআইএসএফ দাঁড়িয়ে থেকে তাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছেন, তখন মজা লাগে। অমিত শাহর পুলিশ তখন ভালো লাগে। আর নওশাদ সিদ্দিকী মামলা করে যখন আইনি লড়াই করে নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরছে, সহজ সরল সাধারণ মুসলমান দলিত সমাজের মানুষ যারা নওশাদ সিদ্দিকীকে ভরসা করতে শুরু করেছে, যে এক ছেলে যে যার ধর্ম বর্ণ নির্বিশেষে যারই সাথে অন্যায় হোক না কেন তার পাশে দাঁড়িয়ে যে অন্যায় করবে তার বিরুদ্ধে কথা বলে, আমার সম্পর্কে ভুল ধারণা তৈরি করার চেষ্টা আর করছে। নিজের গেস্ট হাউস 4 বিঘা জমির উপরে 3 তলা বাড়ি। তো ওকে কেউ ভাড়া দিচ্ছিল না, যেহেতু বিজেপি আসবে কিনা কোনো ভরসা ছিল না। আমি ওনাকে ভাড়া দিলাম, যে আমি তো ছোটবেলার থেকে বিজেপি করি, সেই তপন শিকদারের টাইম থেকে, যখন তপন শিকদার প্রেসিডেন্ট ছিলেন বিজেপি। তো আমি ওনাকে বললাম যে আপনি আমার এটা ভাড়া নিন। তো 70,000 টাকা ভাড়া কথা হয়ে 4 বিঘে জমি, বাগান বাড়ি টাড়ি সব ওরা ব্যবহার করছে। এবং ওখানে খাওয়া দাওয়া, উৎসব আনন্দ, পিকনিক, তা পুকুর আছে, সব কিছু নিয়ে ওরা আছে। রেখা পাত্রই ভাড়া নিয়েছিল। কত সালে? এই তো ওই 26-এর এপ্রিল থেকে ভাড়া আছে। এপ্রিল মে ভাড়া দিয়েছে, জুন জুলাই আগস্ট পুরো 3 মাস হয়ে গেল, কোনো ভাড়াও দেয় না, প্লাস কেনার কোনো কথা বলছে না। আমি সমস্যায় পড়েছি যে আমার সামনাসামনি বসে আলোচনা করেছেন? হ্যাঁ, অনেকবার লোক পাঠিয়েছি। ওই যে আমাদের সেক্রেটারি এসছে, সেক্রেটারিকেও দিয়েছি এবং সেক্রেটারিকে পাঠিয়েছি কয়েকবার কথা বলতে। আমার ট্রাস্টের সেক্রেটারি, ট্রাস্টটা হচ্ছে রেজিস্টার্ড ট্রাস্ট এবং 80G ধারা রেজিস্টার্ড, মানে ট্যাক্স ফ্রি। সেই ট্রাস্টের আমি ফাউন্ডার প্রেসিডেন্ট। উনি কি বলছেন? রেখা পাত্র কি বলছেন? রেখা পাত্র অনেক খিস্তি খামারি দেয়, লেখাপড়া জানে না, তো মূর্খের অশেষ দোষ। আমাদেরকে সেদিন প্রথম বলেছে রেখা পাত্র, সেটা হচ্ছে একটা কথা উনি বললেন, আমি নোংরা রাজনীতি করি না। তাহলে মা তুমি এরকম বললে কেন? নোংরা রাজনীতিটা কি? আমি তোমাকে বললাম যে মা আমাদের ভাড়াটা দিচ্ছ না কেন? বলে আমি এই পড়ে আছি, আমার কাছে এখনো টাকা আসেনি। তো আমি এখানে অবজেকশন করলাম, আপনারা টাকা দেন না বলে মাসে মাসে এমএলএদের টাকা ঠিক তার অ্যাকাউন্টে চলে যায়। দেখুন, আমিও মহারাজের ওই বাড়িটা দেখেছি। আর উনি আমাদের যে মুখ্যমন্ত্রীর যে আহ, জনতার দরবারেও গিয়েছেন নাকি এই বিষয় নিয়ে। আপনারা জানেন যে আমার পা ভেঙে যাওয়ার জন্য আমি 1 মাসেরও অধিক, আজকের 1-1.5 মাস হতে যাচ্ছে, আমি বিধানসভায় যেতে পারিনি। এবং উনি আমাকে ফোন করেছিলেন একদিন যে আমাদের ঘর ভাড়াটা মেটান, 2 মাসের ঘর ভাড়া। এবার ওনাকে আমি বললাম যে আমি ঘর ভাড়াটা আপনাকে যত সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি। আর আমি তো এখনো তো বিধানসভায় কাগজপত্র জমা দিতে পারিনি, অতএব আমার মায়নাটা এখনো ঢোকেনি। ঢুকলে আমি দিয়ে দেবো, আপনার খুব তাড়াতাড়ি, আপনার চিন্তা নেই, আমরা তো ছেড়ে পালিয়ে যাচ্ছি না। কিন্তু উনি যে কথাটা বলছেন যে ওনাকে নাকি 1.5 কোটি টাকার বিষয়, একটা ঘরটার বিষয় তুলছে, যে উনি আমাকে প্রপোজালটা দিয়েছিলেন যে 1.5 কোটি টাকায় আমার বাড়িটা কিনে নাও। আমি খাই লোকের বাড়ি পরিচালিকার কাজ করে। সেইখান থেকে আমাদের এখন বর্তমান মুখ্যমন্ত্রী আমাকে আজকের পার্টিতে নিয়ে এসে আজকে একটা আন্দোলন থেকে তুলে এনে আমাকে একটা জায়গা করে দিয়েছেন। আমি 1.5 কোটি করে টাকা কোথা থেকে জোগাড় করবো যে ওই বাড়ি আমি নেবো? আমি কুঁজোয় আমি চিতয়ে শোয়ার শখ আমার নেই। আর একজন মহারাজ হয়ে এরকম ধরনের কথা বলছেন। উনি বিগত দিনে ওই বাড়িতে কি করতো, কি কারবার চালাতো, সেটা কিন্তু এই হিঙ্গলগঞ্জ এবং লেবুখালীর মানুষের অজানা নয়। অতএব এই বাড়িতে আমরা আছি এবং সুস্থভাবে ভদ্রতার সাথে আছি। আর আমরা পালিয়ে যাবার লোক নয়, আমার বাড়ি এখানে। অতএব ওনার যে টাকাটা, ওটা 50,000 টাকা দিয়ে দেওয়াও হয়ে গেছে। উনি যে মিথ্যে কথা বলছেন আমার হাজবেন্ডের নামে, যে আমার হাজবেন্ড নাকি খিস্তি মেরে ওনাকে বলেছেন, কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না যে ওনার সাথে খিস্তি মেরেছেন। কিন্তু উনি আমাকে ফোন করেছিলেন, আমাকে অপমানজনক কথা বলেছিলেন। আমার কাছে সে রেকর্ডিং আছে। আমি তখন বিডিও অফিসে আছি, ফোন আমার বাড়িতে। আপনি যদি আমার সাথে আমার ওখানে যান অফিসে, আমি অবশ্যই আপনাকে রেকর্ডিংটা দিয়ে সাহায্য করতে পারি। যে একজন মহারাজ, ওনাকে আমি যথেষ্ট সম্মান করতাম, কিন্তু ওনার এই আজকের এই ব্যবহারটা দেখে আর সম্মান করা যায় না। একটা গেস্ট হাউস যেটাকে আমরা পার্টি অফিস অর্থে ভারতীয় জনতা পার্টির একটা মন্দির গড়ে তুলেছি, সেই মন্দিরে উনি বিগত দিনে যে নোংরামিটা করতেন এবং উনি ভাড়া দিয়ে সেখানে বাইরের থেকে মানে কি বলবো একটা র্যাকেট চালাতেন ওখানে। পুলিশও গ্রেফতার করেছিল। হ্যাঁ, তো উনি আমাকে যখন, আমি ওনার মেয়ের বয়সী, উনি আমার পিতৃতুল্য একজন ব্যক্তি, তো উনি আমাকে অসম্মান করলেন আজকের। তাহলে আমি ওনাকে অসম্মান করতে চাই না, কিন্তু উনি হয়তো ভুলেই গেছেন টাকার লালসায়। উনি দেবেশ মণ্ডলের খুবই ঘনিষ্ঠ, আর উনি চাইছেন যে রেখা পাত্রের নামে বদনাম করে আমি গেস্ট হাউসটা বিক্রি করব। গেস্ট হাউস কেউই নেবে না, কেননা সবাই জানে যে ওখানে কি হতো। আর মহারাজ ওটাকে বৃদ্ধাশ্রম করবে বলে ওই জায়গাটা, ওই গেস্ট হাউসটা বানায় এবং ওই জায়গাটা মানুষের কাছ থেকে
সই নিয়ে উনি ওই জায়গাটায় ওই ঘরটা বানায়। তারপরেও উনি ওখানে বৃদ্ধাশ্রম করেনি, ওখানে এইসব কারবার চালিয়েছেন। আর আমি সসম্মানে ওখানে আছি, আমি পালিয়ে যাওয়ার মেয়ে নই। 10 পয়সাও যদি উনি পান 10 পয়সা ওনাকে আমি দিয়ে যাব। আজকে উনি মুখ্যমন্ত্রীর কাছে গেছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে অসম্মান করেছেন, আমাকে অসম্মান করেননি উনি। কারণ আমি গরিব মানুষ, উনি ভালো করেই জানেন। ওনাকে আমি বারবার বলেছি যে আপনি জানেন মহারাজ যে আমার তো সে সমর্থ নেই, অতএব আমি আপনার টাকাও আমি মেরে খাবো না, আপনি এইটুকু ভরসা আমার উপর রাখতে পারেন। মানুষ টাকার লালসায় কতটা নিচে নামতে পারে সেই দিক থেকে আমি গর্বিত যে আমি এই টাকার লালসাটা আমার মনে নেই। একজন মহারাজ, একজন সাধু সন্ত হয়ে এত লালসা ভালো না। আমি বলতাম না কথাটা, বাধ্য হয়ে বললাম। যদি আমার ভুল হয় সবাই আমাকে ক্ষমা করবে। দর্শক, এতক্ষণ আপনারা যে ভিডিওগুলি দেখলেন, এই ভিডিও দেখে আপনার কোনো না কোনো মতামত অবশ্যই মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে যে সায়নী ঘোষ আসলে কেমন, সায়নী ঘোষ কেন আসলে পাল্টি মারলো মমতার থেকে। মমতার যে সায়নী ঘোষ একটা সময় মমতা দিদি করতে করতে বা দিদির পায়ের চটি চাটতে নিজের জিহ্বার ছাল উঠিয়ে ফেলতো, তিনি কেন এরকম পাল্টি মারলো। আবার আপনি ভাবতে পারেন যে শুভেন্দু অধিকারী কেন মুসলিমদেরকে দুই চোখে দেখতেই পারে না, সহ্যই করতে পারে না, মুসলিমদেরকে এত ভয় কেন পায়। কারণ মুসলিমরা যদি একত্রিত হয় এবং মুসলিমরা যদি তাদের ভালো কাজের পরিচয় দিতে পারে, তাহলে সাধারণ মানুষ হিন্দু মুসলিম ভেদ করে তারা চলে আসবে এবং মুসলিমদের ভিতর থেকে কোনো একজন শাসককে তারা নির্বাচিত করবে। কারণ মুসলিমরা তো ইতিমধ্যে মুসলিমদের ইতিহাসে রয়েছে যে পুরো পৃথিবীকে একজন মুসলিম শাসক শাসন করেছেন, এরকম ইতিহাস তো মুসলিমদের রয়েছে। অতএব মুসলিমরা খুব সুন্দর শাসন কার্য চালাতে পারে, এটা ইতিহাসে প্রমাণ রয়েছে। দর্শক, আপনারা তো দেখলেন হিন্দু সরকার তো এত বছর ধরে দেখে সেই 1952 সাল থেকেই তো দেখে আসছেন। তো এবার একটু মুসলিম শাসক আপনারা নির্বাচিত করুন এবং দেখুন যে আসলে এরা কীভাবে দলটা চালায় এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন, যাতে করে খুব তাড়াতাড়ি এই ক্ষমতা ছেড়ে পালাতে হয়। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে এবং একটি লাইক দেবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই একটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।